হাই, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এইরকম আরও ভিডিও পেতে নিচে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণী প্রথম অধ্যায় ইতিহাস বিষয়ের ইতিহাসের ধারণা সেকেন্ড পার্ট। এর আগের ভিডিওতে আমরা প্রথম পার্টে কিছুটা অংশ আলোচনা করেছি। আজকে আমরা এই ভিডিওতে সেকেন্ড পার্ট অর্থাৎ শেষ অংশটা আলোচনা করব। তো শুরু করছি। আজকের আলোচ্য বিষয় আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। তো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান। তো আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের মূল পর্বে যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে প্রাচীন ও মধ্যযুগের ইতিহাস চর্চার থেকে আধুনিক ভারতের ইতিহাস চর্চার কাজ কতটা কঠিন না সহজ ছিল। অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস চর্চার কাজ প্রাচীন ও মধ্যযুগের তুলনায় সহজ না কঠিন ছিল, এই বিষয়ে কিছু তথ্য দিয়ে রাখি। তো উত্তরে বলবো যে প্রাচীন ও মধ্যযুগের ন্যায় আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে বিভিন্ন উপাদানের উপর নির্ভর করতে হয়। আমরা যেরকম প্রাচীন যুগের ইতিহাস রচনার ক্ষেত্রে বা প্রাচীন যুগের ইতিহাস জানার জন্য প্রাচীন যুগের বিভিন্ন উপাদান, যেরকম সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, আবার সাহিত্যিক উপাদানের বিভিন্ন ভাগ, দেশীয় সাহিত্যিক, বৈদেশিক সাহিত্যিক বিভিন্ন উপাদানের উপর নির্ভর করি, সেই রকম মধ্যযুগের বিভিন্ন ঐতিহাসিক উপাদানের উপর নির্ভর করি, বিভিন্ন গ্রন্থের উপর নির্ভর করে মধ্যযুগের ইতিহাস রচিত হয়েছে। সেই রূপ আধুনিক যুগেও বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে আধুনিক যুগের ইতিহাস চর্চা সংগঠিত হয়েছে। কিন্তু এই ইতিহাস চর্চা কতটা সহজ না কঠিন? এটি ঠিক যে প্রাচীন ও মধ্যযুগের তুলনায় আধুনিক ভারতের ইতিহাস চর্চার কাজ অনেকটাই সহজ বা সরল। এর প্রধান কারণ হিসাবে যেটা বলা হয় সেটি হলো ভাষাতাত্ত্বিক কারণ। অর্থাৎ ভাষাতাত্ত্বিক কারণ কথার অর্থ হচ্ছে এখানে যে প্রাচীন যুগের ইতিহাস চর্চার ক্ষেত্রে ভাষাগত দিক দিয়ে সংস্কৃত, প্রাকৃত, পালি প্রভৃতি ভাষায় দখল রাখতে হতো। কিন্তু অন্যদিকে মধ্যযুগের ক্ষেত্রে ফরাসি, আরবি, ইংরেজি এইসব ভাষায় দক্ষতা রাখতে হতো। কিন্তু আধুনিক যুগের ক্ষেত্রে শুধুমাত্র উপাদানগুলির ক্ষেত্রে ইংরেজি ভাষায় লিখিত হওয়ায় ঐতিহাসিকদের গবেষণার ক্ষেত্রে সাবলীলতা দেখতে পাওয়া যায়। অর্থাৎ খুব সহজভাবে বললে ভাষাগত দিক দিয়ে প্রাচীন যুগ থেকে আধুনিক যুগের ইতিহাস চর্চার ক্ষেত্রে অনেক ফারাক লক্ষ্য করা যায়। অর্থাৎ প্রাচীন যুগে সংস্কৃত, পালি বিভিন্ন ধরনের ভাষায় ঐতিহাসিক উপাদান পাওয়া যায়, সেইরূপ মধ্যযুগীয় বিভিন্ন ভাষার ঐতিহাসিক উপাদান পাওয়া যায়, কিন্তু আধুনিক যুগে শুধুমাত্র ইংরেজি ভাষাতেই পাওয়া যায়। সেক্ষেত্রে গবেষকদের বা ঐতিহাসিকদের ইতিহাস চর্চার কাজ অনেকটাই সহজ হয়েছিল। অর্থাৎ এটা বলা যায় যে প্রাচীন ও মধ্যযুগের তুলনায় আধুনিক যুগের ইতিহাস চর্চার কাজ অনেকটাই সহজ ছিল।
নেক্সট, আধুনিক ভারতের ইতিহাস চর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক ভারতের ইতিহাস চর্চার কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হল বিভিন্ন সরকারি নথিপত্র, সংবাদপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্র ও সাময়িক পত্র। এইসব বিষয়ের উপর নির্ভর করে আধুনিক ভারতের ইতিহাস চর্চার পথ সুগম হয়ে উঠেছে। প্রথম যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সরকারি নথিপত্র। সরকারি নথিপত্র আধুনিক ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সরকারি নথিপত্র, যার মধ্যে অন্তর্ভুক্ত ছিল বিভিন্ন সরকারি প্রতিবেদন, পুলিশ, গোয়েন্দা বিভাগ, সরকারি আধিকারিক এবং আধিকারিকদের প্রতিবেদন, বিভিন্ন বিবরণ, চিঠিপত্র প্রভৃতি বিষয়গুলি অন্তর্ভুক্ত ছিল। এই সরকারি নথিপত্র আলোচনা প্রসঙ্গে একটি কথা বলে রাখি, যেটি হলো মহাপেজখানা বা লেখাঘর। মহাপেজখানা বা লেখাঘর হলো একটি সরকারি দপ্তর যেখানে বিভিন্ন বিষয়ের বই বা পুস্তক আলাদা আলাদাভাবে ছাপিয়ে রাখা হতো এবং সেগুলি আধুনিক ভারতের ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই সরকারি নথিপত্রের মধ্যে অন্তর্ভুক্ত ছিল পুলিশ ও গোয়েন্দা। ক, পুলিশ ও গোয়েন্দা। পুলিশ ও গোয়েন্দা অর্থাৎ তৎকালীন ইংরেজ আমলে সংগঠিত বিভিন্ন যে বিদ্রোহ, বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের আন্দোলন, বৈপ্লবিক কর্মকাণ্ড, তাদের প্রতি পুলিশ ও গোয়েন্দাদের গোপনে নজরদারি চালাতো। পুলিশ ও গোয়েন্দারা তারা বিভিন্ন রিপোর্ট এবং প্রতিবেদন আদান প্রদান করত এবং তা সরকারিভাবে সংরক্ষণ করে রাখা থাকতো, যা বর্তমানে আধুনিক ভারতের ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই প্রেক্ষাপটে বলা যেতে পারে যে, উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে ব্রিটিশ আমলে যখন বঙ্গভঙ্গ আন্দোলন ঘটে, সেই সময় চট্টগ্রাম বিভাগের পুলিশ কমিশনার ছিলেন ওল্ডহ্যাম। সেই সময় কি করেছিলেন না, বঙ্গভঙ্গের সমর্থনে কার্জনকে গুপ্ত প্রতিবেদন পাঠান। এইভাবে প্রতিবেদন, রিপোর্ট একটি সরকারি আধিকারিকের কাছ থেকে অন্য সরকারি আধিকারিক বা একটি সরকারি দপ্তর থেকে অন্য সরকারি দপ্তরে প্রতিবেদন আদান প্রদান হতো, যা ইতিহাস রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আধুনিক ইতিহাস রচনায়। নেক্সট, খ, সরকারি আধিকারিকদের প্রতিবেদন। সরকারি আধিকারিকদের প্রতিবেদন সেই সময় নিযুক্ত বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হতো। অর্থাৎ যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন পদে বিভিন্ন সরকারি আধিকারিকরা নিযুক্ত থাকতো। এবারে কি হতো না, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ঘটনার রিপোর্ট সে আধিকারিকদের কাছ থেকে চেয়ে পাঠানো হতো। সেই রিপোর্ট ইতিহাস চর্চার ক্ষেত্রে সাহায্য করেছে। উদাহরণস্বরূপ এখানে মেকলের প্রতিবেদন, হান্টার কমিশন 1882, এছাড়া আরও সাইমন কমিশন, নীল কমিশন 1860, এইসব কমিশনের কথা এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। বিবরণ আধুনিক ভারতে ইতিহাস রচনার ক্ষেত্রে বিভিন্ন বিবরণগুলির এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিবরণ বিষয়টি কি না, সেই সময় তৎকালীন সময়ে
বিদেশি শক্তি অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে এসে শাসন চালিয়েছে, অর্থাৎ হঠাৎ করে এসে আমাদের দেশের রাজনৈতিক সামাজিক পরিস্থিতি সম্পর্কে তাদের সম্যক জ্ঞান লাভ করা সম্ভব হয়নি। এর ফলে কি করতো না, তারা বিভিন্ন কর্মচারী, সেনাপতি এবং তাদের আনুগত্য লাভে যারা সক্ষম থাকতো তাদেরকে বিভিন্ন অঞ্চলে নিযুক্ত করে ওই অঞ্চলের বিবরণ পুস্তক আকারে লেখা করাতো এবং তা সংরক্ষণ করে রাখত, যা আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিবরণ এইভাবে আধুনিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট, চিঠিপত্র। ঘ, চিঠিপত্র। চিঠিপত্র ব্রিটিশ সরকারের বিভিন্ন দপ্তর ও আধিকারিকদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হতো। সেগুলি থেকেও বহু ঐতিহাসিকদের তথ্য পাওয়া যায়। এ বিষয়ে ডাফরিনের চিঠিপত্র, এছাড়া ব্রিটিশ সরকারকে দেওয়া গান্ধীজির বিভিন্ন চিঠিপত্র বিশেষ উল্লেখযোগ্য। এই চিঠিপত্র প্রসঙ্গে বললে আরও একটি কথা বলা যায় যে সে সময় যখন ভারত ছাড়ো আন্দোলন চলে, সেই প্রেক্ষাপটে বড়লাট লিনলিথগো ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে এক চিঠি প্রদান করেন এবং সেই চিঠিতে লেখেন, সালটা ছিল 1942, চিঠিতে লেখেন যে আমি এখানে 1857 খ্রিস্টাব্দের পর সর্বাপেক্ষা গুরুতর বিদ্রোহ দমনে নিমগ্ন আছি। চিঠিপত্র প্রসঙ্গে এই উক্তিটি ভারত ছাড়ো আন্দোলনের সময় বলেছিলেন লিনলিথগো ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলকে চিঠির মাধ্যমে। এই রকম চিঠিপত্র আধুনিক ভারতের ইতিহাস চর্চার পথকে আরও সুগম করেছিল। নেক্সট, আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী ও স্মৃতিকথা আধুনিক ভারতের ইতিহাস চর্চার এক অন্যতম উপাদান হিসেবে পরিলক্ষিত হয়েছে। আত্মজীবনী ও স্মৃতিকথা ব্রিটিশ শাসনকালে বা ইংরেজ আমলে ভারতের বিভিন্ন জাতীয় নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিত্বের লেখা আত্মজীবনী ও স্মৃতিকথায় ব্রিটিশ শাসনকালের নানা ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এইরূপ কয়েকটি উল্লেখযোগ্য আত্মজীবনী ও স্মৃতিকথা হলো যেরকম বিপিনচন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর লেখা জীবনের ঝরাপাতা প্রভৃতি ছিল উল্লেখযোগ্য। আরও একবার বলে রাখি, আত্মজীবনী ও স্মৃতিকথা যেসব ব্যক্তিগণ স্বাধীনতা সংগ্রামে নিযুক্ত ছিলেন তারা তাদের অভিজ্ঞতার বর্ণনা দেওয়া ছাড়াও লেখক ও সাধারণ মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথা বিভিন্ন গ্রন্থের মাধ্যমে তুলে ধরেছেন। সেইরূপ বিপিনচন্দ্র পাল ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, বিপিনচন্দ্র পালের 70 বৎসর, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা ছিল উল্লেখযোগ্য। ক, 70 বৎসর। 70 বৎসর গ্রন্থটি থেকে বিপিনচন্দ্র পালের প্রথম জীবনের বিভিন্ন তথ্য অর্থাৎ বাল্যকালের তথ্য, প্রথম জীবন, বাল্য শৈশবের বিভিন্ন ঘটনা প্রবাহ, রাজনৈতিক জীবন, পরিণত জীবন ছাড়াও তার বই থেকে সামাজিক ইতিহাসের বেশ কিছু তথ্য পাই। সামাজিক ইতিহাস প্রসঙ্গে আমি এই কথাটি বলে রাখি, প্রায় প্রতিটা গ্রন্থ, বিভিন্ন আত্মচরিত প্রভৃতি গ্রন্থে সামাজিক ইতিহাস সমাজের একটি চিত্র পরিলক্ষিত করা যায়। অর্থাৎ ইতিহাসে সমাজ যে ইতিহাসের একটি প্রধান দিক তা আমরা এখান থেকে পরিলক্ষিত করতে পারি।
তিনি তার সাথে পুরনো কলকাতার বর্ণনাও দিয়েছেন। এই 70 বৎসর গ্রন্থে বিপিনচন্দ্র পাল পুরনো কলকাতার ঐতিহ্যবাহী কলকাতার বর্ণনা দিয়েছেন। তাছাড়া স্বাধীনতা আন্দোলনে তার ঝাঁপিয়ে পড়া, স্বদেশী, বয়কট, পূর্ণ স্বরাজের প্রভৃতি আন্দোলনের অংশগ্রহণের ইতিহাস এই গ্রন্থে তুলে ধরা হয়েছে। নেক্সট, খ, জীবন স্মৃতি। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম জীবন স্মৃতি। এটি 1912 সালে গ্রন্থ আকারে প্রকাশিত হয়। এই আত্মজীবনীর দ্বারা বাঙালির স্বদেশিকতা, তৎকালীন ইংরেজি ভাষা সম্পর্কে বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি, ঠাকুর বাড়ির পরিবেশ, রবীন্দ্রনাথের বাল্য জীবনের পরিবেশ, সমাজচিত্র, রাজনৈতিক ঘটনাবলী, হিন্দু মেলা সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। এছাড়া তৎকালীন শহরের কলকাতার চাকচিক্য ও শৌখিনতার চিত্রও ধরা পড়ে। অর্থাৎ রবীন্দ্রনাথ জীবন স্মৃতি গ্রন্থের মাধ্যমে সেই সময় কলকাতা, তারপরে বিভিন্ন সমাজ, স্বদেশিকতা, রাজনীতি, বিভিন্ন বিষয়গুলি তিনি তুলে ধরেন। এখানেও কিন্তু সমাজের কথা বলা হয়েছে। আমি আগেই বলেছি প্রত্যেকটি গ্রন্থটিতে সমাজকে নিয়ে ইতিহাস চর্চা করা হয়েছে। সমাজ ছাড়াও বিভিন্ন দিক আছে, কিন্তু সমাজকে নিয়ে প্রত্যেকটি গ্রন্থে ইতিহাস চর্চার প্রাথমিক ধাপ শুরু হয়েছে। নেক্সট, জীবনের ঝরাপাতা। গ, এটি সরলা দেবী চৌধুরানীর লেখা। 1944-45 খ্রিস্টাব্দে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। পত্রিকার নাম দেশ। এই গ্রন্থ থেকে বিভিন্ন বৈপ্লবিক কর্মকাণ্ড, ব্রিটিশ বিরোধী সশস্ত্র বিপ্লবী আন্দোলন, এছাড়া ভারতের শ্রমিক কৃষকদের ওপর ব্রিটিশদের অত্যাচার, ঠাকুর বাড়ির সাংস্কৃতিক চর্চা, এছাড়া সরলা দেবীর প্রতিষ্ঠিত লক্ষ্মীর ভাণ্ডার। এখানে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু স্বদেশী আন্দোলনের সময় সেই প্রেক্ষাপটে গড়ে উঠেছিল। এটা গড়ে তুলেছিলেন সরলা দেবী চৌধুরানী। কেন না, স্বদেশী দ্রব্যের উৎপাদন ও তা ব্যবহারের জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডার গড়ে তুলেছিলেন। এটি মূলত একটি প্রতিষ্ঠান, ঠিক আছে। স্বদেশী দ্রব্যের উৎপাদন এবং তার ব্যবহার করার জন্যই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। এটি কোন সময় হয়েছিল না, স্বদেশী আন্দোলনের সময়, যে স্বদেশী দ্রব্যের ব্যবহার, বিদেশি দ্রব্য বয়কট, এই প্রেক্ষাপটে তারপরে লক্ষ্মীর ভাণ্ডার সম্পর্কে তথ্য আমরা এই গ্রন্থ থেকে পাই। তারপরে কি না, তিনি সে যুগের দুই মহান মনীষী রবীন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দের মধ্যে যোগসূত্র হিসাবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। কে না, সরলা দেবী চৌধুরানী। এইসব বিষয়গুলি কিন্তু আধুনিক ইতিহাস চর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নেক্সট, সাময়িক পত্র ও সংবাদপত্র, যেটি আধুনিক ইতিহাস চর্চার একটি অন্যতম দিক। কিন্তু আমাদের প্রথমে জানতে হবে সাময়িক পত্র, সংবাদপত্রটি কি, মানে কাকে বলে, সাময়িক পত্র বা সংবাদপত্র কাকে বলে। দুটি জিনিস ভালো করে বুঝতে হবে আমাদের। প্রথমত, সাময়িক পত্র। সাময়িক পত্র কি? সাময়িক পত্র, এটা জানতে হবে যে সাময়িক পত্র যে প্রতিদিন প্রকাশিত হবে এরকম কোনো কথা নেই। এটি সাপ্তাহিকও হতে পারে, মাসিকও হতে পারে বা পাক্ষিকও হতে পারে। এর নির্দিষ্ট কোনো দিন নেই। এটি সাপ্তাহিক, মাসিক, পাক্ষিক যে কোনো দিনে প্রকাশিত, যে কোনো সময় প্রকাশিত হতে পারে। এটি হচ্ছে সাময়িক পত্রের একটি অন্যতম দিক বা বৈশিষ্ট্য। আর শুধু ইতিহাস চর্চার উপর ভিত্তি করে সাময়িক পত্র প্রকাশিত হবে। সাময়িক পত্র শুধুমাত্র কার উপর ভিত্তি করে প্রকাশিত হবে না, ইতিহাস চর্চার উপর। আর সংবাদপত্র না, সংবাদপত্র হচ্ছে সার্বিক। সংবাদপত্রটি হচ্ছে সার্বিক, সে সমস্ত বিষয়কে নিয়ে প্রকাশিত করতে পারে বা ছাপতে পারে। এ বিষয়ে হিকির বেঙ্গল গেজেটের মধ্য দিয়ে বাংলায় সংবাদপত্রের প্রথম সূচনা হয়েছিল। বাংলায় প্রথম
যে সংবাদপত্রের সূচনা হয় হিকির বেঙ্গল গেজেট। হিকির সম্পূর্ণ নাম জেমস অগাস্টাস হিকি। 1780 খ্রিস্টাব্দে তিনি বাংলায় সংবাদপত্রের প্রথম সূচনা করেন। তাহলে এখানে সাময়িক পত্র ও সংবাদপত্রের পার্থক্য বা কাকে বলে বোঝাতে পেরেছি। সাময়িক পত্র শুধুমাত্র ইতিহাস বিষয়ক চর্চা, ইতিহাস বিষয়ের ওপর ভিত্তি করে প্রকাশিত হবে, আর সংবাদপত্র সার্বিক সমস্ত বিষয়কে নিয়ে প্রকাশিত হবে বা ছাপা হবে। নেক্সট, সাময়িক পত্র এই সংবাদপত্রের প্রসঙ্গে যে দুটি গ্রন্থের কথা আমি আলোচনা করব, যে দুটি পত্রিকার কথা আমি আলোচনা করব, সেই দুটি পত্রিকা হলো বঙ্গদর্শন ও সোমপ্রকাশ। প্রথমে আসি বঙ্গদর্শন। বঙ্গদর্শন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক 1872 খ্রিস্টাব্দে 12 এপ্রিল বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশিত হয়। 1872 খ্রিস্টাব্দে 12 এপ্রিল। এটা মনে রাখতে হবে যে এটা একটা মাসিক পত্রিকা ছিল। এই প্রসঙ্গে বলে রাখি, এই পত্রিকার সম্পাদক, লেখক, প্রধান পরিচালক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ এর সম্পাদকও ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এর প্রধান পরিচালকও ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর লেখকও ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই মূল কথাটি মনে রাখতে হবে। এই পত্রিকা থেকে আমরা কি জানতে পারি? না, এই পত্রিকা থেকে আমরা সমকালীন সমাজ, পুরাতত্ত্ব, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, রাজনীতি সম্পর্কে জ্ঞান লাভ করি। এই পত্রিকা তৎকালীন শিক্ষিত বাঙালি সমাজের মুখপত্র হয়ে উঠেছিল। এছাড়াও জমিদার ও ব্রিটিশদের অত্যাচারের কাহিনী তুলে ধরেছিল। আরেকটা এই প্রসঙ্গে বলে রাখি, ভালো একটি ইনফরমেশন বা তথ্য, যে বঙ্গদর্শনকে কেন্দ্র করে একটি কিন্তু সাহিত্যিক গোষ্ঠী গড়ে উঠেছিল। সে সময় একটি সাহিত্যিক গোষ্ঠী গড়ে উঠেছিল। সেই গোষ্ঠীর মধ্যে কয়েকজন ব্যক্তিত্ব উল্লেখযোগ্য ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রামকৃষ্ণ মুখোপাধ্যায়, রামদাস সেন, চন্দ্রনাথ বসু, হরপ্রসাদ শাস্ত্রী প্রমুখ। এরকম ব্যক্তি সেই সময় সাহিত্যিক গোষ্ঠীর মধ্যে গড়ে উঠেছিল। সাহিত্যিক গোষ্ঠীর মধ্যে ব্যক্তিত্বগণ যাদের নাম আমি বললাম, ওরা হচ্ছে সেই সময়ের সাহিত্যিক গোষ্ঠী, যাদের মূল কেন্দ্রবিন্দু ছিল এই বঙ্গদর্শন পত্রিকা। এই বঙ্গদর্শনকে কেন্দ্র করে কিন্তু তাদের একটি গোষ্ঠী গড়ে উঠেছিল। নেক্সট, সোমপ্রকাশ দ্বারকানাথ বিদ্যাভূষণের সম্পাদনায় 1858 সালে 15 নভেম্বর এই সোমপ্রকাশ পত্রিকাটি প্রকাশিত হয়। এটি কিন্তু সাপ্তাহিক পত্রিকা ছিল। আর এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, ভালো ইনফরমেশন, যে এই পত্রিকাটির প্রকাশের মুখ্য পরিকল্পনা কিন্তু নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মুখ্য যে পরিকল্পনা, কিন্তু সম্পাদনা করেছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ 1858 সালে। কিন্তু মুখ্য যে পরিকল্পনাটা নিয়েছিলেন তিনি হচ্ছেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এবারে এই পত্রিকার প্রথম এটা কলকাতা থেকেই প্রকাশিত হয়েছিল। এটাও জানিয়ে রাখি, এটা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকা সম্পর্কে কি জানা যায়? না, এই পত্রিকার সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সমাজতত্ত্ব, রাজনীতি, নানা বিষয় ইত্যাদি প্রকাশিত হয়েছে। সমাজতত্ত্ব, এই যে বলেছিলাম, সমাজ, প্রতিটা গ্রন্থ, পত্রিকা, প্রতিটা স্মৃতিকথা, আত্মজীবনী, প্রতিটা দিকে কিন্তু সমাজের দিক তুলে ধরা হয়েছে ইতিহাসের প্রধান অঙ্গ হিসেবে। এছাড়া জমিদার নীলকর সাহেবদের অত্যাচার, বাংলায় ব্রিটিশদের শাসন শোষণ বিষয়ে তথ্য পাওয়া যায়। এছাড়াও এই পত্রিকায় নারী সমাজের বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা প্রভৃতির বিরুদ্ধে, নারী শিক্ষা, বিধবা বিবাহ প্রভৃতি বিষয়ে সংবাদ পরিবেশন করা হতো। ব্রিটিশ সরকারের হস্তক্ষেপে 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করার মধ্য দিয়ে এই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়।
এই পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। কত খ্রিস্টাব্দে? 1878 খ্রিস্টাব্দে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, যেটাকে বলা হয় ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। এটার বন্ধ করে দেওয়ার একটা কারণ ছিল না, কাবুলে সেই সময় কি হয়েছিল না, ব্রিটিশ নীতির সমালোচনা করা হয়েছিল। কাবুলে যে ব্রিটিশ নীতি, কাবুলের ব্রিটিশরা যে নীতি চালিয়েছিল, সেই নীতির সমালোচনা করার ফলে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট অর্থাৎ দেশীয় ভাষায় সংবাদপত্র আইন মাধ্যমে এই পত্রিকাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং তার সাথে আর একটা কথা জানিয়ে রাখি, তার সাথে বন্ধ করে দেওয়ার সাথে সাথে অর্থদণ্ডও দিতে হয়েছিল। এইভাবে প্রতিটি গ্রন্থ, বিভিন্ন সরকারি নথিপত্র, চিঠিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, পুলিশ গোয়েন্দা বিভাগ এবং বিবরণ প্রভৃতি দিকের বিভিন্ন উপাদানের আলোচনার মধ্য দিয়ে আধুনিক ভারতের ইতিহাস চর্চার পথকে অনেকাংশ সুগম করে তুলেছে। ধন্যবাদ। আমরা এই ভিডিওতে সম্পূর্ণ প্রথম অধ্যায়ের ইতিহাসের ধারণা, প্রথম অধ্যায় দশম শ্রেণীর সম্পূর্ণ অংশ কভার করলাম। এরপরে নেক্সট ভিডিওতে দ্বিতীয় অধ্যায় শুরু করব। পরের ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেল ইতিহাস পঠন পাঠন সাবস্ক্রাইব করুন, ফলো করুন।